Welcome every single one of you in my YouTube class. Let's get knowledge. সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউবের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে 12টি ক্লাস হয়েছিল সিটেটের এবং আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিডিপি ক্লিয়ার করে নিয়েছিলাম। আজকে আমরা ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এনভায়রনমেন্টাল স্টাডি এই টপিকটি এই সাবজেক্টটি নিয়ে আসলাম। এই সাবজেক্টটির পেডাগজি নিয়ে আলোচনা করব। আজকে ওয়ান শট হবে, অর্থাৎ একটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ ইভিএসের পেডাগজি কভার করা হবে, অর্থাৎ 15 মার্কসের জন্য যে ইভিএসের পেডাগজি আসে এই পেডাগজি নিয়ে আলোচনা করা হবে, ডিসকাশন করা হবে অ্যান্ড কীভাবে এক্সামের মধ্যে কোয়েশন আসতে পারে এসেছিল তা নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসের পর চেষ্টা করব যাতে আরও একটি বা দুইটি ক্লাসের মধ্যে যাতে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অ্যানালাইজ করে ইভিএস কভার করার জন্য, কেননা নেক্সট মান্থের 7 জুলাইয়ে হচ্ছে সিটেটের এক্সাম। তাই আমি চেষ্টা করব 20 জুনের ভিতরে যাতে প্রতিটি সাবজেক্টকে ওয়ান শট করে হোক যাতে ক্লিয়ার করার জন্য। তো আশা করি সবাই ভালো আছেন, আপনারা স্টাডি ঠিকমতো চলছে। আমরা আজকে ক্লাস শুরু করি। যারা নতুন আপনারা ওয়াচ করছেন আপনাদেরকে বলে দেই যে এই চ্যানেলের মধ্যে অলরেডি আসাম ডায়েরি রিক্রুটমেন্টের ক্লাস চলছিল এবং চলবে। আফটার সিটেটের এক্সামের পর থেকে কন্টিনিউয়াসলি ফ্রিকুয়েন্টলি ক্লাস আপডেট করা হবে, আপলোড করা হবে। আপনারা প্লেলিস্টে গিয়ে কয়েকটি ক্লাস রয়েছে, ওয়াচ করতে পারেন। আজকে আমরা দেখব ইভিএস পেডাগজি ইন ওয়ান শট, অর্থাৎ ইভিএসের পেডাগজি, এনভায়রনমেন্টাল সায়েন্সের পেডাগজি আজকে আমরা স্টাডি করব। এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের এই ক্লাসটি আপনাদের জন্য প্রস্তুত করতে গিয়ে অনেকটা সময় লেগেছিল, অনেকটা সময় দিয়ে আমি ক্লাসটি আপনাদের জন্য তৈরি করেছি। অর্থাৎ এই 16টি টপিক নিয়ে আসলাম। এই 16টি টপিক থেকে এক্সামের মধ্যে ইভিএসের পেডাগজি আসে। অর্থাৎ আপনি যদি এই 16টি টপিক বুঝে যান এবং লাস্ট যে পেডাগজি আমি এক্সপ্লেন করেছিলাম সিডিপির মধ্যে, সিডিপির ক্লাসেসগুলি আপনি যদি দেখে নিন তাহলে আপনার ইভিএসের পেডাগজি অ্যান্ড সিডিপি অলরেডি কভার হয়ে যাবে। এবং আমি যখন সিডিপি পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে সিডিপির পেডাগজিগুলি প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে অনেকটা টপিক রিলেটেড এবং কাজে আসে। তো আজকে আমরা দেখব কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা দেখব থিমস অফ ইভিএস, ইভিএসের থিমস দেখব এক্সামের মধ্যে কিভাবে আসে এবং কী কী রয়েছে। তারপর হচ্ছে সাব থিমস অফ ইভিএস, ইভিএসের সাব থিম দেখব। তারপরে প্রসেস স্কিল ইন ইভিএসের প্রসেস স্কিল দেখব। তারপরে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আমরা আলোচনা করেছিলাম, তারপরে একটু আলোচনা করব। ন্যাশনাল এডুকেশন পলিসি, তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড লার্নিং, তারপরে বুকস অ্যান্ড লেসার দ্য বার্ডেন, তারপরে হচ্ছে 5E মডেল, তারপরে বোর্ড ইন্ডিকেটর অফ ইভিএস, তারপরে আমরা দেখব অ্যাসেসমেন্ট এভালুয়েশন, এরপর হচ্ছে আমাদের ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট, তারপরে অথেন্টিক অ্যান্ড মিনিংফুল লার্নিং অফ ইভিএস, তারপরে দেখব মোস্ট এফেক্টিভ রিসোর্স অফ ইভিএস, তারপরে পোর্টফোলিও আমরা কয়েকটি টপিক দেখব যেগুলি হচ্ছে একসাথে নিয়ে আসলাম। পোর্টফোলিও, অ্যানেকডোটাল রেকর্ড, তারপরে রুব্রিক্স, তারপর হচ্ছে চেকলিস্ট, অবজারভেশন শিট, রেটিং স্কেল এবং সর্বশেষ আমরা ইভিএসের পেডাগজি ফ্রম এনসিইআরটি থেকে আলোচনা করব। এই টপিকগুলি আজকে আমরা কভার করব এবং এই টপিকগুলি হচ্ছে ইভিএসের পেডাগজির টপিক। এগুলি আমি অনেকটা অ্যানালাইজ করে যাতে অথেন্টিক হয় এক ক্লাসের মধ্যে, যাতে ইভিএসের 15টি মার্কস পেডাগজি থেকে যা আসে তা কভার করা যায়। তাই আমি অনেকটা অ্যানালাইজ করে অনেকটা সময় নিয়েছি, প্রায় 2 দিন পর ক্লাস আপলোড করতে যাচ্ছি বা ক্লাস নিচ্ছি। এই 2 দিনের মধ্যে অনেকটা অ্যানালাইজ করার পর এই টপিকগুলি আমার সম্মুখে এসেছে এবং এগুলি নিয়ে আলোচনা করার জন্য আমি প্রস্তুত হয়েছি। এবং এগুলি হচ্ছে মেইন পয়েন্ট, এগুলি শিখে নিলে আপনার ইভিএসের জন্য পাক্কা 15 মার্কস কভার হয়ে যাবে এবং পেডাগজি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখব থিমস অফ ইভিএস। ইভিএসের থিমস কী কী রয়েছে। ইভিএসের থিমস হচ্ছে বড় থিমস হচ্ছে 6টি এক্সামের মধ্যে আসে। আপনারা মনে রাখবেন, আমি লিখেছি এই জায়গার মধ্যে নোটস হিসাবে আপনারা লিখে নেবেন এবং বুঝিয়ে বলবো। তারপর এগুলি আমরা ইরেজ করে অন্য টপিকগুলি বোঝার চেষ্টা করব। তো 6 থিমস অফ ইভিএস, অর্থাৎ ইভিএসের হচ্ছে 6টি থিমস। নাম্বার 1 হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এগুলি মেমোরাইজ করে নেবেন, এক্সামের মধ্যে আসে, কখনো অ্যারেঞ্জ করার মধ্যে জন্য এক্সামে আসে এবং কখনো একটি আপনাকে থিম দিয়ে বলবে কি এই থিমটি সাব থিম নাকি মেন থিম। তো এগুলি এক্সামের মধ্যে এইভাবে আসে। তো ফার্স্টে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তারপরে হচ্ছে ফুড, ওয়াটার, শেল্টার, তারপর হচ্ছে ট্রাভেল,
থিংস উই মে ক্যান ডু। অর্থাৎ ফার্স্ট হচ্ছে ইভিএস এর থিমস, যে কি ইভিএস এর মধ্যে কি নিয়ে পড়ানো হবে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে পড়ানো হবে। অর্থাৎ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে ইভিএস এর ফার্স্ট বড় থিমস। সেকেন্ড হচ্ছে ফুড, তারপর হচ্ছে ওয়াটার, তারপরে শেল্টার, তারপরে হচ্ছে ট্রাভেল, 6 হচ্ছে থিংস উই মে ক্যান ডু। এগুলি লিখে আপনারা মেমোরাইজ করে নেবেন, শিখে নেবেন পয়েন্টগুলি। এক্সামে কীভাবে আসে, এক্সামের মধ্যে আসবে যে আপনাকে একটি থিম দিয়ে দেবে, এই থিমটি দিয়ে বলবে কি সাব টিমস নাকি মেইন টিম, অথবা আপনাকে কয়েকটি অপশন দেবে, তার মধ্যে থেকে কোনটি মেইন থিম আপনাকে সিলেক্ট করতে হবে। তো এগুলি যে আপনি যা জানেন তাহলে পারবেন না, এগুলি লিখে নেবেন। এগুলি হচ্ছে ইভিএস এর মেইন থিম। ইভিএস কি? ইভিএস হচ্ছে সোশ্যাল স্টাডি। আমরা সবাই জানি, ছোটোবেলায় আমরা পড়েছিলাম পরিবেশ, এই পরিবেশ হচ্ছে ইভিএস, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স। তো পরিবেশ হচ্ছে কি আমাদের সারাউন্ডিংয়ের মধ্যে যে বস্তু রয়েছে, যেমন অ্যানিমেলস হতে পারে, আমাদের যা কিছু রয়েছে, বাঁশঝাড় হতে পারে, গাছপালা হতে পারে, পুষ্করণী হতে পারে, যে কোনো সব কিছু বস্তু মিলে যা একটি সারাউন্ডিং, একটি সিচুয়েশন ক্রিয়েট করে, এই সিচুয়েশনকেই বলা হয় পরিবেশ। তো আমরা পরিবেশ পড়েছিলাম, এটি হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডি। ও এনভায়রনমেন্টাল স্টাডির থিমস হচ্ছে 6টি। ফার্স্ট অফ অল হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তারপর হচ্ছে ফুড, ওয়াটার, শেল্টার, তারপর হচ্ছে ট্রাভেল, তারপর থিংস উই মে ক্যান ডু। অর্থাৎ যা বস্তু আমরা তৈরি করি এবং আমরা করি, আমাদের জীবনের মধ্যে করে থাকি, এগুলি হচ্ছে ইভিএস এর থিমস। এগুলি আপনারা লিখে নেবেন, এগুলির মধ্যে আর কিছু বোঝার নেই, এগুলি এক্সামের মধ্যে এইভাবে আসে। তারপরে দেখো সাব থিম। প্রত্যেকটি বড় থিমের সাব থিম নেই, অর্থাৎ শুধুমাত্র ফুড অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাব থিম রয়েছে। তো আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের এই জায়গায় সাব থিম লিখেছি, অ্যান্ড ফুডের এই জায়গায় সাব থিম লিখেছি। ফুডের রয়েছে 6টি অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের রয়েছে 4টি। এগুলি লিখে নেবেন এবং ইয়াদ করে নেবেন। তো দেখে নিন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাব থিম হচ্ছে রিলেশনশিপ। নাম্বার 1 হচ্ছে রিলেশনশিপ, নাম্বার 2 হচ্ছে ওয়ার্ক অ্যান্ড প্লে, নাম্বার 3 হচ্ছে অ্যানিমেলস, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে প্ল্যান্টস। আবারও আমি বলে দিই, ফার্স্ট হচ্ছে রিলেশনশিপ, তারপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড প্লে, তারপর হচ্ছে অ্যানিমেলস, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যান্টস। এগুলি হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাব থিম। এক্সামের মধ্যে কীভাবে আসে, এক্সামের মধ্যে আপনাকে বলে দেবে যে হুইচ ওয়ান ইজ আ সাব থিম অফ ফ্যামিলি অ্যান্ড ফুডস। আপনাকে কয়েকটি অপশন দিয়ে দিবে 4টি, এর মধ্যে থেকে কোনটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাব থিম হবে। এগুলি এক্সামের মধ্যে এইভাবে আসে। তো আপনি এই 4টি সাব থিম শিখে নেবেন, তখন আর আপনার এই কোয়েশনটি এক্সামে আসলে আপনার মিস্টেক হবে না, আপনি ফুল কনফিডেন্স নিয়ে কারেক্ট আনসারটি অ্যাটেম্প্ট করতে পারবেন। তারপরে আমরা দেখি ফুডের মধ্যে রয়েছে, আমরা দেখেছি যে ফুডের মধ্যে রয়েছে 6টি সাব থিম। ফুডের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে টেস্টিং, তারপরে হচ্ছে ডাইজেস্টিং, তারপরে হচ্ছে কুকিং, তারপরে হচ্ছে প্রিজার্ভিং টেকনিক, তারপরে হচ্ছে ফার্মার অ্যান্ড হাঙ্গার। অর্থাৎ 5টি রয়েছে। নাম্বার 1 হচ্ছে টেস্টিং, নাম্বার 2 হচ্ছে ডাইজেস্টিং, নাম্বার 3 হচ্ছে কুকিং, নাম্বার 4 হচ্ছে প্রিজার্ভিং টেকনিক্স, আর নাম্বার 5 হচ্ছে ফার্মার অ্যান্ড হাঙ্গার। নাম্বার 5 হচ্ছে ফার্মার অ্যান্ড হাঙ্গার। এই আমাদের ফুডের সাব থিম রয়েছে 5টি। আবারও বলে দিচ্ছি, নাম্বার 1 হচ্ছে টেস্টিং, নাম্বার 2 হচ্ছে ডাইজেস্টিং, নাম্বার 3 হচ্ছে কুকিং, নাম্বার 4 হচ্ছে প্রিজার্ভিং টেকনিক্স, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার অ্যান্ড হাঙ্গার। এগুলি হচ্ছে থিম। কিভাবে আসে, আপনাকে এক্সামে এইভাবে আসতে পারে, একটা এক্সামে বলবে যে এর মধ্যে থেকে কোনটি ফুডের সাব থিম হবে, অথবা এর মধ্যে থেকে কোনটি সাব থিম হবে ইভিএস এর। এইভাবে আসে, এগুলি আপনারা মেমোরাইজ করে নেবেন, শিখে নেবেন, এগুলি বোঝার কিছু নেই। তারপর হচ্ছে প্রসেস স্কিলস ইন ইভিএস এর মধ্যে প্রসেস স্কিল রয়েছে 9টি। এগুলি অনেক অ্যানালাইজ করার পর আমি 9টি কালেক্ট করতে পেরেছি, মেবি আরও থাকতে পারে, কিন্তু 9টি এগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিল এবং আসে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে এগুলি এসেছে, এগুলি নিয়ে আসলাম। তো প্রসেস স্কিল কি, ইভিএস এর মধ্যে প্রসেস স্কিল হচ্ছে এগুলি, জাস্ট আপনারা লিখে নেবেন এবং শিখে নেবেন। ইভিএস এর মধ্যে প্রসেস স্কিল হচ্ছে 9টি আমি লিখেছি। অবজার্ভিং, ক্লাসিফাইং, মেজারিং, কমিউনিকেটিং, তারপরে ইনফায়ারিং, প্রেডিক্টিং, তারপরে কম্প্যারিজন অ্যান্ড ইমাজিনেশন অ্যান্ড পারসেপশন। এগুলি হচ্ছে 9টি, আপনারা শিখে নেবেন। কি প্রসেস স্কিলস, অর্থাৎ ইভিএস এর মধ্যে এই স্কিলসগুলি প্রয়োজন, প্রসেসের প্রয়োজন, এগুলি ইভিএস এর মধ্যে কি অবজার্ভিং আমরা দেখব, তারপরে যখন বোর্ড ডোমিন আমরা আলোচনা করব। ক্লাসিফাইং আপনারা বুঝতে পারছেন, ক্যাটাগরাইজ করা, বর্গীকরণ করা। অবজারভেশন কি, কোনো বস্তুকে অবজার্ভ করা, অর্থাৎ কোনো বস্তুকে ভালো করে পর্যবেক্ষণ করে তার থেকে একটি নিষ্কাশন, তার থেকে একটি আউটকামস তৈরি করা, অথবা এর থেকে কোনো কিছু শেখা। অবজারভেশনের মধ্যে আমরা বলতে পারেন আপনি অ্যাক্টিভ এঙ্গেজ
এঙ্গেজমেন্ট চলে আসে, ক্লাসিফাইংয়ের মধ্যে মাইন্ডের কাজ চলে আসে, মেজারিং অর্থাৎ মাপন অর্থাৎ মাপ যোগ করা, তারপরে হচ্ছে কমিউনিকেটিং মিনস হচ্ছে এর মধ্যে কোয়েশনিং চলে আসতে পারে, ডিবেট আসতে পারে, ডিসকাশন আসতে পারে, এগুলি হচ্ছে কমিউনিকেটিংয়ের মধ্যে চলে আসবে, গ্রুপ ডিসকাশন আসতে পারে। তারপরে ইনফারিং হচ্ছে নিষ্কাশন বার করা, অর্থাৎ কোনো বস্তুকে আপনি স্টাডি করলেন তারপর ফাইনাল আউটকামকে বলা হয় ইনফারিং। তারপর হচ্ছে প্রেডিক্টিং হচ্ছে পূর্বানুমান করা, অর্থাৎ কোনো বস্তুকে অর্থাৎ কোনো একটি বস্তুর মধ্যে আপনি রাখলেন তারপরে টাচ ফিল করে অথবা অনুভব করে অথবা চক্ষু বন্ধ করে যে আমরা প্রেডিক্ট করে থাকি, তা হচ্ছে প্রেডিক্টিং, তা হচ্ছে প্রসেস স্কিল একটি ইভিএসের। তারপর হচ্ছে কম্প্যারিজন মিনস হচ্ছে কম্পেয়ার করা, কোনো বস্তুর সাথে তুলনা করে তারপরে শেখা, তুলনা করে তার মধ্যে থেকে নিষ্কাশন তৈরি করে তার থেকে লার্নিং করা। তারপর হচ্ছে ইমাজিনেশন অর্থাৎ কাল্পনা করে শেখা, এবং 9 হচ্ছে পারসেপশন অর্থাৎ অনুভূতির দ্বারা ধারণা তৈরি করে শেখা। এগুলি হচ্ছে প্রসেস স্কিলস ইন ইভিএস। তো আমি যাতে চেষ্টা করছি যাতে ক্লাসটি লং না হয় এবং শর্ট সময়ের মধ্যে সম্পূর্ণ পেডাগজির যে 15টি মার্কস 15 টপিকস রয়েছে এই টপিকসগুলি কভার করা যায়। এই জন্য আপনাদেরকে আমি লেভেল বেস ট্রাই করছি যাতে কম সময়ে পুরোটা ক্লাস কভার হয়ে যায় এবং আপনাদেরও সম্পূর্ণ এক্সামের জন্য প্রস্তুত হয়ে যান আপনারা শুধুমাত্র একটি ক্লাসের দ্বারা। তো ভালো করে বোঝার চেষ্টা করবেন, যদি না বুঝেন আপনি দেখবেন, তখন আপনি রিওয়াচ করে আপনার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। তো এগুলি আপনারা জাস্ট এই ইভিএসের টিমস রয়েছে, সাব টিমস রয়েছে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের অ্যান্ড ফুডের, এগুলি দেখে নেবেন এবং প্রসেস স্কিলগুলি আপনারা লিখে নেবেন, নোটস তৈরি করে নেবেন। এখন আমরা ডিসকাশন করব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। অলরেডি আপনি যদি নতুন এসে থাকেন ক্লাসের মধ্যে ওয়াচ করছেন তাহলে দেখে নেবেন আপনি গিয়ে সিডিপির 11 নম্বর ক্লাসের মধ্যে, অর্থাৎ সিডিপির 12টি ক্লাস হয়েছিল টোটাল, 11th ক্লাসের মধ্যে এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এলাবোরেটলি অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অ্যান্ড ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি, এনসিএফ অ্যান্ড এনইপি সিডিপির 11th ক্লাসের মধ্যে এগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যেহেতু এই টপিকগুলি আমি কেন নিয়ে আসলাম, এই টপিকগুলি অলরেডি আমি বলেছিলাম যখন ডিসকাশন করেছিলাম যে এই টপিকগুলি প্রত্যেকটা পেডাগজির সাথে ইন্টার রিলেটেড, প্রত্যেকটা পেডাগজির মধ্যে আসে, তাই নিয়ে আসলাম। তো আপনাদের একটু ইম্পর্টেন্স আসবে যে এই টপিকগুলি 11th ক্লাসে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এগুলি এলাবোরেট করে আমি আলোচনা করেছি। এই জায়গায় এসেছে তো কয়েকটি পয়েন্ট আমরা দেখে নেই কী হতে পারে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 অ্যান্ড 2000 আমরা দেখেছিলাম 4টি এনসিএফ এসেছিল, 1975, 1988, তারপরে 2005 এর যে এনসিএফটি রয়েছে তা প্রফেসর ওয়েস পাল সিং দিয়েছিলেন। আর 2005-এ যে এনসিএফটি এসেছিল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তা এবিএস এর মধ্যে কি বলেছিল তা আমরা কয়েকটি পয়েন্ট দেখে নিই। যেহেতু অলরেডি এনসিএফ ক্লিয়ার হয়ে গিয়েছে, এলাবোরেটলি আলোচনা হয়ে গিয়েছে, আপনারা 11th ক্লাসের মধ্যে গিয়ে দেখতে পারেন সিডিপির যে ক্লাসটি রয়েছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ইভিএস এর মধ্যে কি বলেছে? ইভিএস এর মধ্যে বলেছে যে একটি শিশুকে ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সকে শিক্ষা দিতে হবে বা এনভায়রনমেন্টাল সায়েন্সকে এইভাবে উপস্থাপন করতে হবে যাতে শিশুটির উপরে এই সাবজেক্টটি ইম্পোজ করা না হয়, অর্থাৎ সে যেহেতু বার্ডেন না মনে করে, অর্থাৎ তাকে তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে, আমি শর্টকাট সব কথাগুলো বলে দিচ্ছি সামারিগুলি, আপনারা এই কথা থেকে অনেকটা পয়েন্ট আসতে পারে, তো বুঝে নিলে এই এক্সামে যাওয়ার পর এই পয়েন্টগুলি আপনার মিস হবে না। অর্থাৎ বার্ডেন যাতে না হয়, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডজাস্ট করে শেখানো হয়। তারপর হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে তাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়া হয়। তারপর তার যা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে একটি শিশু, একটি চাইল্ড, ওই এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দিয়ে তাকে অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স তাকে শেখানো হয় যাতে তার কমিউনিটি, তার ফ্যামিলি এবং স্কুলের মধ্যে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটি না থাকে, অর্থাৎ এই গ্যাপটি ডিমনিশ হয়ে যায়, ছোটো হয়ে যায় বা শেষ হয়ে যায়। এগুলি হচ্ছে এনসিএফ এর উদ্দেশ্য। তারপরে হচ্ছে রুট লার্নিং যাতে না হয়, মেমোরাইজেশন না করে, একটি শিশু যাতে বুঝে শুনে শিখে তার এক্সপিরিয়েন্সের দ্বারা। তারপরে হচ্ছে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, কি বলেছে যে একটি শিশু পার্টিসিপেট
পার্টিসিপেট করে অর্থাৎ নিজে থেকে উইলিংলি তার যখন মোটিভেটেড করে তাকে উইলিংলি যাতে পার্টিসিপেট করানো হয় এবং সে কী করতে পারে পার্টিসিপেট করে শিখতে পারে। তারপর হচ্ছে গ্রুপ ডিসকাশন, অর্থাৎ একটি শিশু গ্রুপ ডিসকাশনের দ্বারা শিখবে। তারপর হচ্ছে রোল প্লে করে একটি শিশু শিখবে। তারপরে একটি শিশু কোয়েশ্চনিং করে শিখবে, একটি শিশু অবজারভেশন করে শিখবে, একটি শিশু ক্লাসিফাই করে শিখবে, একটি শিশু কি প্রেডিকশন করে শিখতে পারে। এই যে প্রসেস স্কুলগুলি দিয়েছিলাম, এই প্রসেস স্কুলগুলি বেশিরভাগই এনসিএফ বলেছিল। এবং একটি শিশুর বার্ডেনকে কমানোর জন্য এনসিএফ বলেছে, যাতে একটি শিশুর সাবজেক্টকে বিভিন্ন পার্ট না করে একটি শিশু এনভায়রনমেন্টকে হলিস্টিক আকারে দেখে, তাই এনভায়রনমেন্টের সাবজেক্টকে যাতে ইন্টিগ্রেটেড করে শেখানো হয়, এগুলি নিয়ে আলোচনা করব। এনসিএফ এগুলি কথা বলেছিল এবং এনসিএফ আরও কিছু কথা বলেছে যেগুলি এলাবোরেটলি আমি আলোচনা করেছি 11th ক্লাসে সিডিবিতে, আপনারা গিয়ে দেখে নেবেন। তো আমরা দেখে নিই। তারপর হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, অর্থাৎ কখনো এক্সামে আসে এনসিএফ 2000, মনে রাখবেন এনসিএফ 2000-এ কী বলেছে, এনসিএফ 2000-এ ইন্টিগ্রেটেড সাবজেক্ট বলেছে, অর্থাৎ ইন্টিগ্রেটেড হবে। ইন্টিগ্রেটেড কী হবে, আমরা ইন্টিগ্রেটেড একটি টপিক অলরেডি নিয়ে এসেছি, এই ইন্টিগ্রেটেড টপিকে গিয়ে আলোচনা করব। অর্থাৎ সাবজেক্টকে ইভিএস ক্লাসের মধ্যে ক্লাস 3 to 5-এর মধ্যে ইভিএস সাবজেক্টটি যাতে সায়েন্স, সোশিয়াল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি, এই তিনটি সাবজেক্ট আলাদা আলাদা করে না পড়িয়ে, অর্থাৎ সায়েন্স, তারপর হচ্ছে সোশিয়াল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি, এই তিনটি সাবজেক্টকে একত্রিত করে একটি সাবজেক্টে রূপান্তরিত করে পড়ানোর জন্য 2000-এর এনসিএফ বলেছে। এই সময় থেকে শুরু হয়েছে এবং অনেকটা পয়েন্ট রয়েছে, যেমন এনসিএফ 5 বলেছে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2, অর্থাৎ ক্লাস 1 থেকে 3 অবধি পর্যন্ত কোনো পার্টিকুলারলি এনভায়রনমেন্টাল স্টাডির যাতে সাবজেক্ট না হয়, যাতে বার্ডেনটা লেস করা হয়, বুকের বার্ডেনটা, এই জন্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথসের দ্বারা ইন্টিগ্রেটেড করে শেখানো হয়। তা আমরা ইন্টিগ্রেটেডের মধ্যে গিয়ে আলোচনা করব। আর এনসিএফ নিয়ে আরও অনেকটা পয়েন্টস আমি আলোচনা করেছিলাম, এই পয়েন্টগুলি আপনারা 11th সিডিপির ক্লাসের মধ্যে গিয়ে দেখে নেবেন এবং কনসেপ্টচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। তো আমরা দেখে নিই এনইপি এডুকেশনাল পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি। আমরা দেখব ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে অনেকটা পয়েন্ট আমরা শিখেছিলাম। ন্যাশনাল এডুকেশন পলিসি সেম ইভিএসের মধ্যে অনেকটা পয়েন্ট দিয়েছে, যেমন ইভিএসের মধ্যে আমরা দেখি যে যেমন বলেছে ইভিএসের যে যেটা হবে টিচিংটা হবে তা হবে সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ এনসিইআরটি কি বলেছে সিম্পল টু কমপ্লেক্স হবে এবং টিচিং প্রসেসটা উপস্থাপনটা হবে নাম্বার 1 হচ্ছে ইনক্লুসিভ হবে, তারপর হচ্ছে ইনক্লুসিভ হবে, থিমেটিক হবে অ্যান্ড কন্টেক্সচুয়াল হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফের সাথে সংযুক্ত। একই কথা আপনারা সিডিপি অর্থাৎ পেডাগজি বলতেই মনে রাখবেন যে শিশুকে প্রাধান্য দেওয়া হয়েছে। সবসময় শিশুকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, শিশুকে কিভাবে প্রস্তুত করা যায় শেখার জন্য, শিশুকে কিভাবে অ্যাক্টিভ এঙ্গেজ করা যায়, শিশুকে কিভাবে বোঝানো যায়, শিশু কিভাবে নিজে থেকে বুঝতে পারে, এই কথাগুলি বেশিরভাগ এনসিএফ, এনইপি, পেডাগজি প্রত্যেকটি টপিক এই কথাগুলি নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি অনেকটা দেখেছি আমরা, 3টি এসেছিল, 1968-এ এসেছিল, 1986-এ এসেছিল, তারপর হচ্ছে 2020-তে এসেছিল। এগুলো নিয়ে আমরা 11th ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা এই ক্লাসে গিয়ে ভালো করে দেখে নেবেন। সিডিপির 11th ক্লাসের মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি আরও কয়েকটি কথা বলেছে, যেমন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন হতে হবে, অর্থাৎ শিশু কেন্দ্রিক। পূর্বেরকার টিচিং প্রসেস ছিল টিচার সেন্টার্ড, অর্থাৎ শিক্ষককে প্রাধান্য দেওয়া হতো, শিক্ষক যেভাবে চাইতেন এইভাবে পড়াতেন। উনি কী করতেন, শিশুদেরকে বসিয়ে শিশুদেরকে মনে করা হতো ব্ল্যাঙ্ক স্লেট, ক্লিন স্লেট, তারা কিছু জানে না, তাদের বয়সকে প্রাধান্য দেওয়া হতো না। অর্থাৎ শিক্ষক কী করতেন, বেতের আঘাত দিয়ে, শিশুদেরকে দমক দিয়ে, শিশুদেরকে বার্ডেন তুলে শিশুদেরকে শিক্ষা প্রদান করতেন এবং কী করতেন, লেকচার মেথড ইউজ করতেন। শিক্ষক এক জায়গায় বসে পড়াতেন, উনি গ্রুপ লার্নিং করাতেন না, শিশুদেরকে প্রাধান্য দিতেন না, তা হচ্ছে টিচার সেন্ট্রিক এডুকেশন। কিন্তু প্রেজেন্ট সময়ে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন আসার পর থেকে, অর্থাৎ চাইল্ড সেন্ট্রার্ড এডুকেশনের আসল উদ্দেশ্য হচ্ছে শিশুকে প্রাধান্য দেওয়া, শিশুর যা এক্সপিরিয়েন্স রয়েছে তার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তাকে শিক্ষা প্রদান করা, সে যেভাবে শিখতে চায় ওইভাবে তাকে শেখানো। এবং শিক্ষক কী করবেন, তিনি এক জায়গায় বসে না পড়িয়ে শিশুর পাশে গিয়ে যে শিশু যেভাবে বুঝবে ওইভাবে ওই শিশুকে বোঝানোর জন্য চাইল্ড সেন্টার এডুকেশন বলেছে। কেননা টিচার সেন্টার এডুকেশনের মধ্যে এডুকেশন সিস্টেম বা এডুকেশন যারা পলিসিস রয়েছে, এডুকেশনের
যারা অর্গানাইজেশনের যারা দক্ষ ব্যক্তিবর্গ রয়েছেন তারা দেখেছেন যে এডুকেশনের এইভাবে সিস্টেমেটিক ওয়েতে ডেভেলপমেন্ট হচ্ছে না। এই জন্য যাতে এডুকেশনের ডেভেলপমেন্ট হয়, একটি মানুষের বেস সৃষ্টি হয় তার প্রাইমারি স্কুল থেকে, অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে তার বেস আরম্ভ হয়ে যায়। বেস মজবুত হলে উপর দিয়ে সে অনেকটা হায়ার কোয়ালিফাইড হতে পারে। তাই বেস মজবুত করার জন্য চাইল্ড সেন্টার্ড এডুকেশন নিয়ে আসা হয়েছে এবং এগুলি ইমপ্লিমেন্ট করা হয়েছে। বর্তমান সময়ে একজন টিচারকে শিশু যেভাবে শিখতে চায় ওইভাবে শেখাতে হবে। অর্থাৎ যদি কোনো শিশুর গিফটেড হয় অথবা ক্রিয়েটিভ হয়, ট্যালেন্টেড হয়, তাহলে এক্সেলারেশন মিনস এক্সামের মধ্যে আসে, মনে রাখবেন এক্সেলারেশন মিনস হচ্ছে দ্রুতগতি করা। তো এক্সেলারেট ভার্ব, তার থেকে হচ্ছে এক্সেলারেশন। অর্থাৎ একটি শিশু যদি ক্লাস 1-এর পড়াশোনা একদম শিখে গিয়েছে, অর্থাৎ সে ক্লাস 1 থেকে ক্লাস 2-3-তে দেওয়া যেতে পারে, তাহলে তাকে স্কিপ করে এক্সেলারেট করতে হবে। অর্থাৎ তাকে স্কিপ করে এই ক্লাস 1-2কে স্কিপ করে যে ক্লাসের মধ্যে সে সুইটেবল হবে। মনে করেন একটি ক্লাস সে অলরেডি শিখে গিয়েছে, ক্লাসের মধ্যে কোনো বুক নেই, সব কিছু সে জানে, এই ক্লাসের মধ্যে রিকোয়ার যে নলেজগুলো প্রয়োজন এই নলেজগুলো একটি শিশু গ্যাদার করে নিয়েছে, তখন একজন শিক্ষকের প্রয়োজন তাকে স্কিপ করে এক্সেলারেট করতে হবে, তাকে দ্রুতগতি করতে হবে। অর্থাৎ এই ক্লাসটি স্কিপ করে নেক্সট ক্লাসের মধ্যে তাকে প্রমোট করতে হবে। অর্থাৎ এগুলি এক্সামের মধ্যে আসে, আপনারা মনে রাখবেন কথাগুলি। তো ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আমরা এতটুকু শিখে নিলাম। এখন দেখবো আমরা ইন্টিগ্রেটেড লার্নিং অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে। সেম 11th ক্লাসের মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এনসিএফ, ইন্টিগ্রেটেড লার্নিং সব অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে। ইন্টিগ্রেটেড লার্নিং থেকে যেহেতু আপনারা ওয়াচ করছেন, 2-3টি পয়েন্ট বলে দিই। ইন্টিগ্রেটেড লার্নিং কি? ইন্টিগ্রেটেড লার্নিং বলেছে একটি শিশু এনভায়রনমেন্টকে হলিস্টিক আকারে দেখে, অর্থাৎ সে পার্ট করে দেখে না। একটি এনভায়রনমেন্টকে যেগুলি হচ্ছে সায়েন্সের ম্যাটেরিয়াল, এগুলি হচ্ছে ইকোলজি, এগুলি হচ্ছে বায়োলজি, এগুলি হচ্ছে বোটানি, এগুলি হচ্ছে জুওলজি, এইভাবে একটি শিশু বুঝে না। অর্থাৎ একটি শিশুর তখন অবধি পর্যন্ত জাস্ট কংক্রিট থিঙ্কিং চলে আসে অথবা লজিক কিছুটা চলে আসে। আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে দেখেছিলাম একটি শিশু কীভাবে ডেভেলপমেন্ট হয়। তখন একটি শিশু সেপারেট করে পার্ট করে প্রত্যেকটা এনভায়রনমেন্টাল পার্টকে বুঝে না। যখন মানুষ বড় হয় তখন তার মাইন্ডের মধ্যে আসে এগুলি হচ্ছে ইকোলজি সিস্টেম, এগুলি হচ্ছে জুওলজি, এগুলি হচ্ছে সোশিওলজি, এগুলি হচ্ছে বোটানি, আলাদা আলাদা হয়। এই জন্য একটি শিশু যেহেতু একটি এনভায়রনমেন্টকে হলিস্টিক আকারে দেখে, তখন একটি শিশুকে টিচ করতে হবে এই তার হলিস্টিক ডেভেলপমেন্ট যাতে হয়, সম্পূর্ণ আকারকে একত্রিত করে পড়াতে হবে। অর্থাৎ তাকে বলা হয় ইন্টিগ্রেটেড লার্নিং। কীভাবে ইন্টিগ্রেটেড লার্নিং? ইভিএসের মধ্যে মনে রাখবেন, ইভিএসের মধ্যে ইন্টিগ্রেটেড কোন 3টে সাবজেক্টকে ইন্টিগ্রেট করা হয়েছে? অর্থাৎ সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিকে ইন্টিগ্রেটেড করে ক্লাস 3 এবং 5-এর মধ্যে দেওয়া হয়েছে, যাতে এই একটি সাবজেক্টের দ্বারা তার সায়েন্সের স্টাডি হয়ে যায়, সোশ্যাল সায়েন্সেরও স্টাডি হয়ে যায় এবং এনভায়রনমেন্টাল স্টাডিরও স্টাডি হয়ে যায়। এগুলো এক্সামের মধ্যে কীভাবে আসে? এক্সামের মধ্যে আসে যে ইন্টিগ্রেটেড ইভিএস কোন ক্লাসের মধ্যে হয়েছে, ক্লাস 3 to 5, অ্যান্ড কোন সাবজেক্টে ইন্টিগ্রেটেড করা হয়েছে, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি। তারপরে কি আসে যে ক্লাস 1 থেকে 3 অবধি পর্যন্ত কোনো বুক নেই, এনভায়রনমেন্টাল স্টাডির কোনো বুক নেই। অর্থাৎ এনসিএফ 2005 বলেছে ক্লাস 1 থেকে 5 অবধি পর্যন্ত কোনো এনসিএফের বুক নেই, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডির কোনো বুক নেই। এনভায়রনমেন্টাল স্টাডিকে কীভাবে পড়াতে হবে? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথসের মাধ্যমে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে বুকটি রয়েছে এই ভাষার বুকের দ্বারা এবং ম্যাথসের বুকের দ্বারা তাকে এনভায়রনমেন্টাল স্টাডিকে পড়াতে হবে। ওই জন্য আপনারা দেখতে পাবেন যে ম্যাথসের মধ্যে প্রেজেন্ট যে বুকসগুলি রয়েছে অনেকটা ইমেজ দিয়ে, এনভায়রনমেন্টাল ইমেজ দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তো হচ্ছে ইন্টিগ্রেটেড লার্নিংয়ের এগুলি। তারপরে ইন্টিগ্রেটেড লার্নিং অনেকটা আরও পয়েন্ট রয়েছে, যেমন গ্রুপ লার্নিং করতে হবে, তারপরে প্রতিটি বাচ্চাকে একটি স্কুলে পড়াতে হবে, ইনক্লুসিভ লার্নিং বলেছে। তারপরে তার স্পেশাল এবল যে বাচ্চাগুলি রয়েছে তাদের জন্য স্পেশাল অপরচুনিটিস থাকতে হবে স্কুলের মধ্যে, কিন্তু সেপারেট করে কোনো স্পেশাল স্কুল, প্লে স্কুল বা ব্লাইন্ড স্কুল, অনেকটা স্কুল এইভাবে স্কুলে তাদেরকে দেওয়া যেতে পারে না। তাদেরকে একটি স্কুলে সবাইকে নর্মাল বাচ্চা এবং অ্যাবনর্মাল বাচ্চা যেগুলি রয়েছে সবাইকে একসাথে পড়াতে হবে। এগুলি হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইনক্লুসিভ। আমরা অলরেডি 11th ক্লাসের মধ্যে এগুলি আলোচনা করে নিয়েছি। ইনক্লুসিভ এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখব টেক্সট বুকস অ্যান্ড লেসার দ্য বার্ডেন। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট আজকের নতুন টপিক। টেক্সট বুকস অ্যান্ড লেসার দ্য বার্ডেন মিনস কি? নাম্বার 1, ইভিএস ক্লাসের মধ্যে টেক্সট বুক সম্পর্কে আমাদের কি কি জানতে হবে ইভিএস এর জন্য? ইভিএস এর মধ্যে টেক্সট বুক আমরা জানবো। টেক্সট বুকটি না দিয়ে হবে, টেক্সট বুক হবে। তারপরে আমরা দেখব লেসার দ্য বার্ডেন কী হতে পারে। অর্থাৎ এই পয়েন্টগুলি থেকে আমরা দেখব কী কী পয়েন্ট এক্সামের মধ্যে এসেছিল এবং আসতে পারে। নাম্বার 1 হচ্ছে
প্যাডাগজি, অর্থাৎ প্যাডাগজি বলতে শুধু ইবিএস না, আপনার সিডিবি হতে পারে, ইংলিশ হতে পারে, বেঙ্গলি হতে পারে, প্রতিটা প্যাডাগজি রিলেটেড। প্রথমে বলেছিলাম প্যাডাগজির মতে, অ্যাকর্ডিং টু প্যাডাগজি, অর্থাৎ প্যাডাগজি কী বলছে, প্যাডাগজি কী, প্যাডাগজির মতে টেক্সট বুক হচ্ছে, অথবা আপনি বলতে পারেন এনসিইআরটির মতে টেক্সট বুক হচ্ছে যে অনলি রিসোর্স না, একটি ক্লাসের মধ্যে শুধুমাত্র একটি মাত্র রিসোর্স ফর নলেজ না, অনলি রিসোর্স ফর নলেজ এটা না। ক্লাসরুমের মধ্যে টেক্সট বুক হচ্ছে একটি অথেন্টিক রিসোর্স যার দ্বারা একটি শিশু কী করে তার নলেজকে বিল্ড আপ করে। অর্থাৎ মনে রাখবেন টেক্সট বুক অনলি রিসোর্স না, টেক্সট বুক হচ্ছে ক্লাসরুমের মধ্যে একটি অথেন্টিক রিসোর্স, যে রিসোর্সের দ্বারা একটি শিশু তার নলেজ বিল্ড আপ করতে পারে। তারপর হচ্ছে টেক্সট বুক হচ্ছে চাইল্ড সেন্টার্ড হতে হবে, চাইল্ড সেন্টার্ড টেক্সট বুক হতে হবে। অ্যান্ড পার্টিকুলারলি ইভিএস এর মধ্যে 3টি শব্দ মনে রাখবেন, এই 3টি শব্দ টেক্সট বুকের মধ্যে হতে পারে না। অর্থাৎ নাম্বার 1 হচ্ছে ডেফিনেশন, ডেফিনেশন শব্দটা ইউজ করা যেতে পারে না, অর্থাৎ ডেফিনেশন না, ইভিএস এর মধ্যে ডেফিনেশন নিষেধ, এগুলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ডেফিনেশন হতে পারে না টেক্সট বুকের মধ্যে, অর্থাৎ টেক্সট বুক আপনি ডেফিনেশন দিয়ে বোঝাতে পারবেন না, অর্থাৎ এগুলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। তারপর হচ্ছে মোর ইনফরমেশন, ডেফিনেশন, মোর ইনফরমেশন অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এই 3টি শব্দ ইউজ করা নিষেধ, অর্থাৎ ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না, ডেফিনেশন হবে না। তারপর হচ্ছে মোর নলেজ, মোর ইনফরমেশন, এগুলি শিশুদেরকে প্রাধান্য করতে পারবেন না। অর্থাৎ এগুলি যদি আপনি প্রদান করতে যান, এগুলি দিয়ে টিচ করতে যান, তখন কী হয়ে যাবে, সেম আবারও চাইল্ড সেন্টার্ড এডুকেশন থেকে টিচার সেন্টার এডুকেশনে চলে যাবে। এই জন্য এই 3টি শব্দকে ব্যান করেছে ইভিএস এন্ড প্যাডাগজি। কী ব্যান করেছে, যে ডেফিনেশন ইউজ করতে পারবেন না, তারপরে মোর ইনফরমেশন শব্দগুলি মোর ইনফরমেশনের জন্য ইউজ করতে পারবেন না, অ্যান্ড অলসো ফর্মাল ল্যাঙ্গুয়েজ না, চাইল্ডের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটি শিশু ইউজ করে ওই ল্যাঙ্গুয়েজটিকে ইউজ করে তাদেরকে পড়াতে হবে। আমরা আরটি অ্যাক্টের মধ্যে তা দেখেছিলাম এবং অলসো এগুলি আলোচনা করেছিলাম। এই পয়েন্টগুলি অলরেডি ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আলোচনা করা হয়ে গিয়েছে 11th ক্লাসের মধ্যে। তো আমরা দেখে নিলাম টেক্সট বুক কী হতে পারে, আরও আসতে পারে টেক্সট বুক থেকে পয়েন্ট, যেমন টেক্সট বুক কী হতে পারে, ফ্লেক্সিবল হতে হবে, টাইম পিরিয়ড ফ্লেক্সিবল হতে হবে, তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ফ্লেক্সিবল হতে হবে, তারপরে একজন শিক্ষক ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন। একজন শিক্ষক ফ্যাসিলিটেটর, অর্থাৎ তান কী করেন, তান ফ্যাসিলিটি প্রদান করেন, শিশুদেরকে অপরচুনিটিস প্রদান করেন যাতে তারা অ্যাক্টিভলি এঙ্গেজমেন্ট হতে পারে গ্রুপ লার্নিংয়ের মধ্যে, তারা পার্টিসিপেট করতে পারে, তারা রোল প্লে করতে পারে, তারা অনেক কিছু বস্তুকে অবজারভেশন করে, ক্লাসিফাইং করে, প্রেডিক্টিং করে তারা শিখতে পারে। এই জন্য টিচার হচ্ছেন একজন ফ্যাসিলিটেটর, নট এ অথরিটেরিয়ান। অর্থাৎ অথরিটেরিয়ান থেকে সবথেকে বেস্ট হচ্ছে ফ্যাসিলিটেটর। শিক্ষক হচ্ছেন গার্জেন না, শিক্ষক হচ্ছেন তাদেরকে দমক দিতে পারবেন না, তাদেরকে তিনি কী করবেন, ফ্যাসিলিটি প্রদান করবেন। এই জন্য শিক্ষককে বলা হয় ফ্যাসিলিটেটর। তারপর টেক্সট বুক কী হতে হবে, টেক্সট বুক হতে হবে অ্যাকর্ডিং টু চাইল্ড সেন্টার এডুকেশন, অর্থাৎ শিশু যেভাবে শিখতে পারে চাইল্ড লিটারেসি হতে হবে। চাইল্ড লিটারেসি এইভাবে হতে হবে কেননা শিক্ষক যে বস্তু, একটি শিশু যে স্তরে রয়েছে এই স্তর অনুসারে একটি শিশু যখন যে বস্তুটি তার মাইন্ডে ক্যাচ করতে পারবে, তাই শিখতে পারবে, বুঝতে পারবে, ওই বস্তুকে টেক্সট বুকের মধ্যে কী করতে হবে, ইউজ করতে হবে, এবং এই বিষয়বস্তুকে তার এইজ অনুসারে, তার স্তর অনুসারে ইউজ করতে হবে। অর্থাৎ ক্লাস 1-এর চাইল্ড হলে এই 1-এর চাইল্ডের যা ক্যাপাসিটি রয়েছে, মাইন্ডের যা তার ক্যাপাবিলিটি রয়েছে, এই ক্যাপাবিলিটি অনুসারে টেক্সট বুকটি ক্রিয়েট করতে হবে। প্রথমকার টেক্সট বুক ছিল যখন টিচার সেন্টার এডুকেশন চলছিল, তখন টেক্সট বুক ছিল কীভাবে, যে টেক্সট বুকটি হতে হবে যেভাবে যারা এডুকেশন পলিসিসের মধ্যে রয়েছেন ওনারা তৈরি করতেন। কিন্তু প্রেজেন্ট সময়ে শিশুকে প্রাধান্য দিয়ে একটি শিশু এই স্তরের মধ্যে কোন বুকটি শিখতে পারবে, এই বুকটি কীভাবে হওয়া প্রয়োজন, শিশুকে প্রাধান্য দিয়ে বর্তমানে চাইল্ড সেন্টার হিসাবে টেক্সট বুকস তৈরি করা হয়। এগুলি আপনারা আশা করি বুঝে গিয়েছেন। এখন দেখবো আমরা লেসারডা বার্ডেন কি, সেম একই কথা। লেসারডা বার্ডেন হচ্ছে যে প্রেজেন্ট সময়ে এডুকেশন পলিসিসগুলি এবং এডুকেশন সিস্টেমসগুলি কী চায়, যে একটি শিশু যাতে তার উপরে বার্ডেন না হয়, এই জন্য একটি শিশুকে কী করা হয়, তাকে অপরচুনিটিস দেওয়া হয়, তাকে কী করা হয়, তাকে বুকসগুলি ইন্টিগ্রেটেড করে পড়ানো হয়। তারপরে তাকে কী করা হয়, তাকে স্কুলের মধ্যে আসার পর তাকে স্পেস দেওয়া হয়। যেহেতু চাইল্ড সেন্টার এডুকেশন, এই জন্য শিশুকে স্পেস দিতে হবে, শিশুকে সময় দিতে হবে। যদি সে একদিনের মধ্যে পারছে না, তাহলে এই চ্যাপ্টারকে বুঝিয়ে আসার জন্য আরও সময় দিতে হবে তাকে। আপনি স্কল করতে পারবেন না, তাকে শাস্তি দিতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। অর্থাৎ তার ফ্লেক্সিবল টাইম টেবিল করতে হবে, নমনীয়তা করতে হবে, তাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট নমনীয় করতে হবে, তারপরে
সিস্টেম কারিকুলামকে নমনীয় করতে হবে। অর্থাৎ আপনার সিস্টেমকে যদি একটি শিশু যে সিস্টেমে আপনি পড়াচ্ছেন এই সিস্টেমকে যদি ফলো করে একটি শিশু বুঝে না আসে, বুঝতে না পারে, তাহলে শিশুকে স্কল না করে, শিশুকে চেঞ্জ না করে আপনার সিস্টেমকে চেঞ্জ করতে হবে, আপনার টিচিং সিস্টেমকে চেঞ্জ করতে হবে, আপনার প্রসেসকে চেঞ্জ করতে হবে, আপনার সিলেবাসকে চেঞ্জ করতে হবে, প্ল্যানকে চেঞ্জ করতে হবে, লেসন প্ল্যানকে চেঞ্জ করতে হবে। এগুলি হচ্ছে লেসার দ্য বার্ডেন। তারপর আমরা দেখব 5E মডেল। 5E মডেল কি? 5E মডেল এক্সামের মধ্যে আসে। অর্থাৎ একজন শিক্ষক যখন লেসন প্ল্যান তৈরি করতে যাবেন একটি লেসনকে পড়ানোর ক্ষেত্রে, তখন তিনি 5E মডেল ফলো করতে হবে EVS এর মধ্যে। 5E মডেল কি? 5E মডেল আমরা দেখব। 5E মডেল হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এঙ্গেজ, নাম্বার 2 হচ্ছে এক্সপ্লোর, নাম্বার 3 হচ্ছে এক্সপ্লেইন, নাম্বার 4 হচ্ছে এলাবোরেট, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে এভালুয়েট। এভালুয়েট। তো দেখে নিন, এই যে 5টি শব্দ এসেছে ই দিয়ে, অর্থাৎ 5টি শব্দ এসেছে ই দিয়ে, এই জন্য বলা হয় 5E মডেল। এই 5E মডেল কখন ইউজ করা হয়? এই 5E মডেল ইউজ করা হয় যখন একজন শিক্ষক লেসন প্ল্যান তৈরি করতে যাবেন, অর্থাৎ লেসন প্ল্যান তৈরি করবেন, তখন এই 5E মডেল ইউজ করা হয়। ওইগুলি আপনারা সিরিয়াল ওয়াইজ মনে রাখবেন, নোটস করে নেবেন, কেননা এগুলি সিরিয়াল ওয়াইজ এক্সামের মধ্যে আসে। এঙ্গেজের পরে কী হবে? এক্সপ্লোর হবে, তারপরে এক্সপ্লেইন হবে, তারপরে এলাবোরেট হবে, তারপরে এভালুয়েট হবে। অর্থাৎ একজন শিক্ষক ফার্স্ট অফ অল একটি শিশুকে এঙ্গেজ করে শেখাবেন, অর্থাৎ অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে, অ্যাক্টিভ পার্টিসিপেশনটা হচ্ছে একদম পজিটিভ ওয়ার্ডস, সবসময় মনে রাখবেন। অ্যাক্টিভ পার্টিসিপেশন করে একটি শিশু শিখবে, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড এডুকেশনের আসল উদ্দেশ্য হচ্ছে একটি শিশুকে বসতে না দেওয়া, একটি শিশুকে, অর্থাৎ একটি শিশুকে এইভাবে মনে না করা যে ব্ল্যাঙ্ক স্লেট, ক্লিন স্লেট। তার যে এক্সপিরিয়েন্স রয়েছে, তার যে কিউরিওসিটি রয়েছে, তার যা শিখেছে তার থেকে যাতে সে অ্যাক্টিভলি এঙ্গেজ হয়ে নিজে থেকে সে কাজ করে, হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটিস করে শিখে, তখন তার কি হবে? শেখাটা মিনিংফুল হবে এবং সে লং টাইমভাবে এই শেখাটা তার মাইন্ডের মধ্যে ক্যাচ হয়ে থাকবে। এই জন্য বলা হয় এঙ্গেজ, অর্থাৎ একটি শিশুকে এঙ্গেজ করে শেখাতে হবে। এই লেসন প্ল্যান তৈরি করার সময় প্রথম পয়েন্টটি ওনার মনে রাখতে হবে একজন শিক্ষকের, যে ওনার লেসন প্ল্যানের প্রথম টপিক হতে হবে একটি শিশুকে কীভাবে এঙ্গেজ করা যেতে পারে এই লেসনের মধ্যে, যাতে লেসনটি সে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, কনসেপচুয়াল। তারপরে দেখবো এক্সপ্লোর, একটি শিশুকে এক্সপ্লোর করার সুযোগ দেওয়া। অর্থাৎ এক্সপ্লোর কি? এক্সপ্লোর হচ্ছে স্পেস দেওয়া, একটি শিশুকে স্পেস দেওয়া যাতে সে এক্সপ্লোর করে করে শিখতে পারে। অর্থাৎ সে তার এক্সপিরিয়েন্সকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে ফিট করে, তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে তাকে যাতে বোঝানো হয়, এবং সে কী করতে পারে? হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটি করে, কাজ করে করে, ডুইং বাই লার্নিং, লার্নিং বাই ডুইং করে শিখতে পারে, তা হচ্ছে এক্সপ্লোর। তারপর হচ্ছে এক্সপ্লেন, তখন গিয়ে এক্সপ্লেন করবেন। একজন শিক্ষক যখন একটি শিশুকে এঙ্গেজ করে নিলেন, তারপরে এক্সপ্লোর করার সুযোগ দিয়ে দিলেন, স্পেস দিয়ে দিলেন, তারপর এক্সপ্লেন করবেন, বুঝিয়ে দেবেন। তারপর কি করবেন? উনি এলাবোরেট করবেন, অর্থাৎ বুঝিয়ে দেওয়ার পর আবার তিনি বুঝিয়ে দেবেন বিস্তারিতভাবে, একদম তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে, আউটওয়ার্ডের সাথে যুক্ত করে, তার প্র্যাকটিক্যাল যে বস্তুর সাথে কংক্রিট এক্সাম্পল দিয়ে এলাবোরেটলি বিস্তারিতভাবে বুঝাবেন। তারপর শেষ পয়েন্ট হচ্ছে এভালুয়েট করবেন, তাকে মূল্যায়ন করবেন, তাকে পরীক্ষা করবেন যে কতটুকু শিখেছে। যদি সে শিখতে পারে তাহলে তো বেস্ট অফ লাক, আর যদি না শিখে তাহলে আবার তিনি রিপ্ল্যান করবেন, এবং রিপ্ল্যান করে আবার তিনি এইভাবে এই 5টি ই মডেলকে ফলো করে লেসন প্ল্যান তৈরি করবেন অ্যাকর্ডিং টু EVS পেডাগজি। তারপর আমরা দেখব বোর্ড ইন্ডিকেটর অফ EVS। EVS এর বোর্ড ইন্ডিকেটর, EVS এর বোর্ড ইন্ডিকেটর কি হতে পারে? বোর্ড ইন্ডিকেটর অফ EVS, বোর্ড ইন্ডিকেটর অফ EVS আমরা এগুলো দেখে নিই কি হতে পারে। নাম্বার 1 হচ্ছে ক্রিটিক্যালি থিঙ্কিং, নাম্বার 1 হচ্ছে ক্রিটিক্যালি থিঙ্কিং। তারপর হচ্ছে এক্সপ্রেশন,
তারপর হচ্ছে অবজারভেশন, তারপর ফোর্থ হচ্ছে কোয়েশ্চনিং, তারপর ফিফথ হচ্ছে আমরা দেখে নিলাম ক্রিটিক্যালি থিঙ্কিং, এক্সপ্রেশন, অবজারভেশন, কোয়েশ্চনিং, তারপরে কোঅপারেশন, অ্যান্ড সিক্সথ হচ্ছে কনসার্ন ফর জাস্টিস, অ্যান্ড সেভেন্থ হচ্ছে কনসার্ন ফর ইকুয়ালিটি। এগুলি হচ্ছে বোর্ড ইন্ডিকেটর অফ ইবিএস। মনে রাখবেন এগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিল এবং বারবার এক্সামের মধ্যে আসে, ভালো করে বুঝবেন। বোর্ড ডোমেইন ইন্ডিকেটর অফ ইবিএস, ইবিএসের বোর্ড কি ইন্ডিকেটর রয়েছে। ইবিএসের ইন্ডিকেটর হচ্ছে নাম্বার 1 হচ্ছে ক্রিটিক্যালি থিঙ্কিং, একটি শিশুকে স্পেস দিতে হবে যাতে ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারে। তারপরে এক্সপ্রেশন, তার যে ফিলিংস রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তার এক্সপ্রেশন করতে পারে। তারপরে অবজারভেশন, অর্থাৎ সে পর্যবেক্ষণ করে একটি বস্তু শিখতে পারে। তারপরে কোয়েশ্চনিং, তাকে কি প্রশ্ন করার সুযোগ দিতে পারে হবে। তারপরে কোঅপারেশন, তার সাথে আদান প্রদান করতে হবে, কোঅপারেট করতে হবে, তাকে সুযোগ সুবিধা প্রদান করে তার সাথে যাতে যোগাযোগ স্থাপন করতে হবে। তারপরে কনসার্ন ফর জাস্টিস অ্যান্ড কনসার্ন ফর ইকুয়ালি প্রত্যেক শিশুকে দেখতে হবে এবং তার জন্য জাস্টিস করতে হবে। অর্থাৎ একটি শিশু যদি গিফটেড হয়, তারপরে ক্রিয়েটিভ হয়, তখন এই শিশুকে এক্সেলারেট করতে হবে। একটি শিশু যদি লেজি হয়, তাকে ডায়াগনস্টিক টেস্ট নিয়ে তাকে রেমেডি দিতে হবে। এগুলি হচ্ছে বোর্ড ইন্ডিকেটর অফ ইবিএস। এগুলি আপনারা লিখে নেবেন। এক্সামে কীভাবে আসে, এক্সামে আপনাকে বোর্ড ডোমেইন অফ ইবিএস দিয়ে 4টি অপশন চলে আসবে। এই 4টির মধ্যে যে কোনো একটি থাকবে, একটি হচ্ছে আপনাকে কারেক্ট আনসার ক্লিক করতে হবে। অথবা কখনো কি হয়, আপনাকে বলবে নিচের কোনটি বোর্ড ডোমেইন অফ ইন্ডিকেটর নয়, অর্থাৎ কখন নট দিয়ে এক্সামে আসে, তখন আপনার যদি এই পয়েন্টগুলি জানা থাকে তখন আপনি গিয়ে কী করতে পারবেন, তখন আপনি যে এই পয়েন্ট থেকে বাইরে এসেছে ওই পয়েন্টকে আপনি সিলেক্ট করবেন, তখন আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। এগুলি লিখে নেবেন। নাম্বার 1 হচ্ছে ক্রিটিক্যালি থিঙ্কিং, নাম্বার 2 হচ্ছে এক্সপ্রেশন, নাম্বার 3 হচ্ছে অবজারভেশন, নাম্বার 4 হচ্ছে কোয়েশ্চনিং, নাম্বার 5 হচ্ছে কোঅপারেশন, নাম্বার 6 হচ্ছে কনসার্ন ফর জাস্টিস, এন্ড নাম্বার 7 হচ্ছে কনসার্ন ফর ইকুয়ালিটি। আবার বলে দিচ্ছি, বোর্ড ইন্ডিকেটর অফ ইবিএস হচ্ছে নাম্বার 1 ক্রিটিক্যালি থিঙ্কিং, তারপর হচ্ছে এক্সপ্রেশন, তারপর হচ্ছে কোয়েশ্চনিং, তারপর হচ্ছে অবজারভেশন, তারপরে কোঅপারেশন, তারপর হচ্ছে কনসার্ন ফর ইকুয়ালিটি অ্যান্ড কনসার্ন ফর জাস্টিস। এগুলো আপনারা শিখে নেবেন, সিরিয়াল ওয়াইজ শেখার প্রয়োজন নাই, আপনারা এই পয়েন্টগুলি জাস্ট নোট করে শিখে নেবেন। তারপর আমরা দেখব অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। অলরেডি আমাদের অ্যাসেসমেন্ট এভালুয়েশন নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে। আপনারা 11th ক্লাসের মধ্যে, সিডিবি ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। তারপরে আমি বলে দিচ্ছি, অ্যাসেসমেন্ট হচ্ছে শর্ট টার্ম মূল্যাঙ্কন, অর্থাৎ শর্ট টাইমের মধ্যে, ওয়ান পিরিয়ড অফ টাইমের মধ্যে যখন একটি মূল্যাঙ্কন করা হয়, অর্থাৎ একটি শিশুকে জাজ করা হয়, তাকে বলা হয় অ্যাসেসমেন্ট। আর লং টার্মের মধ্যে যখন করা হয়, যেমন হাফ ইয়ারলি এক্সাম রয়েছে, তারপরে অ্যানুয়াল এক্সাম রয়েছে, তা হচ্ছে এভালুয়েশন। এবং অ্যাসেসমেন্টের মধ্যে আমরা দেখেছিলাম অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে, আমি বলে দিচ্ছি শর্টকাটলি, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে যখন একটি শিশু সে নিজেকে কী করবে, যখন একটি শিশু তার পিরের দ্বারা, অর্থাৎ তার ফ্রেন্ডসের দ্বারা যখন তাকে কী করা হবে, এভালুয়েট করা হবে, তাকে জাজ করা হবে, তার লার্নিংকে কী করা হবে, তার লার্নিং থেকে কী করা হবে, ফিডব্যাক নেওয়া হবে, তার লার্নিংকে তার ফ্রেন্ডসের দ্বারা, তার পির গ্রুপসের দ্বারা যখন জাজ করা হবে, তখন তাকে বলা হবে অ্যাসেসমেন্ট, অর্থাৎ মূল্যাঙ্কন করা হয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, সে নিজে অথবা তার পিরসের দ্বারা। তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে ডিউরিং এ স্টাডি, যখন কোনো একজন শিক্ষক কী করলেন, একটি টপিক আলোচনা করলেন এবং আলোচনা করার মধ্যে যখন আস্কিং করবেন, কোয়েশ্চেন করবেন এবং বাচ্চাদেরকে বোঝাবেন, তা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। মনে করেন আমি আপনাদেরকে আলোচনা করছি একটি পয়েন্ট নিয়ে, তখন আপনাদেরকে আমি যদি কোয়েশ্চেন করি যে বলেন তো আমি এই কোয়েশ্চনটি করেছি, এই কোয়েশ্চনটি আপনারা বুঝতে পেরেছেন কিনা, এই কোয়েশ্চেনের আনসার কী হতে পারে, তা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। কী হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং? হচ্ছে যে কোনো একটি বিষয়বস্তুকে কমপ্লিটলি পড়ানোর পর, কমপ্লিটলি আলোচনা করার পর, ডিসকাশন করার পর, যখন একটি শিক্ষক কী করবেন, যে এই
বিষয়বস্তু থেকে কতটা শিখতে পেরেছে, এই বিষয়বস্তু থেকে কতটা শিখেছে তা যখন জানতে গিয়ে একজন শিক্ষক কী করেন, টেস্ট নেন, তখন তাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অর্থাৎ পেন পেপার টেস্ট হতে পারে, তা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তারপরে হবে কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। অ্যাসেসমেন্ট ইন লার্নিং হচ্ছে যে একজন শিক্ষক কী করেন, একজন শিক্ষক মানে অ্যাসেসমেন্ট ইন লার্নিং হচ্ছে মেটাকগনিশন। আমি বলেছিলাম মেটাকগনিশন মিনস লার্নিং অ্যাবাউট লার্নিং, অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাওয়ারনেস, ডুইং অ্যাবাউট ডুইং। অর্থাৎ আপনি যখন যা শিখছেন তা আবার মূল্যাঙ্কন করা, অর্থাৎ ক্রিটিক্যালি থিঙ্কিং আসবে, রিভিশন আসবে, প্ল্যানিং আসবে, রিফ্লেকশন এগুলি আসবে। অর্থাৎ যখন একটি বস্তুকে আপনি কী করলেন যে ওয়ান থটস অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়ান থটস, নিজের থটস নিয়ে অ্যাওয়ারনেস হওয়া, নিজের শিক্ষাগত যোগ্য নিজের যা শিখেছেন তা নিয়ে অ্যাওয়ারনেস হওয়া। অর্থাৎ আপনি যখন একটি বস্তু মনে করেন শিখে নিয়েছেন, এই বস্তুকে আবার জাজ করছেন যে আমার সঠিকভাবে পড়া হচ্ছে কিনা, সঠিকভাবে আমার শেখা হচ্ছে কিনা, তা হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং অর্থাৎ মেটাকগনিশন, তাকে অন্য ভাষায় বলা হয়। এগুলি আমরা 11th ক্লাসের মধ্যে আলোচনা করেছি, দেখে নেবেন। তারপরে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে 40% অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে 60%। এই 60 and 40 মিলে 100% এভালুয়েশন অথবা অ্যাসেসমেন্ট একটি শিশুকে করা হয়। এগুলি 11th ক্লাসের মধ্যে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আলোচনা করার প্রয়োজন নেই। যে পয়েন্টগুলি আলোচনা করার প্রয়োজন তা আলোচনা করে নিয়েছি। এখন দেখবো আমরা ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট। এগুলি হচ্ছে নতুন পয়েন্ট, এই পয়েন্টটি হচ্ছে নতুন পয়েন্ট, ইভিএস রিলেটেড। ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট কী কী হতে পারে? ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট, ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট ফার্স্ট অফ অল আমরা যদি দেখি কী হতে পারে, নাম্বার 1 হচ্ছে যা অ্যাটিটিউড হতে পারে, কিভাবে শিখছে যা অ্যাটিটিউড হতে পারে, অ্যাটিটিউডস। তারপরে আপনারা বলতে পারেন একজন শিশু তার ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার হতে পারে, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার্স হতে পারে। তারপরে আপনি ইনসিডেন্ট অথবা প্রিভিলেন্স বলতে পারেন। প্রিভিলেন্স হতে পারে। তারপর আপনি বলতে পারেন আরেকটি পয়েন্ট হতে পারে যে যেমন অ্যাটিটিউডস রয়েছে, তারপরে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার রয়েছে, তারপরে ইনসিডেন্টস অ্যান্ড প্রিভিলেন্স হতে পারে। তারপর হচ্ছে তার রেট হতে পারে অথবা লার্নিং রেট হতে পারে। কি রেট হতে পারে? তার অ্যাসেসমেন্টের রেট হতে পারে, লার্নিং রেট হতে পারে। আপনি যে কোনো রেটস ধরতে পারেন, যেমন তার রেটস, লার্নিংয়ের রেটস ধরতে পারেন। রেটস কি এগুলি ধরতে পারেন। এগুলি হচ্ছে ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের ইন্ডিকেটর কি? অর্থাৎ নির্দেশিকা। ইন্ডিকেটর কি? নির্দেশিকা, যে নির্দেশ করে। কি নির্দেশ করে? অ্যাসেসমেন্টের মধ্যে এগুলি অ্যাটিটিউড, একটি শিশুর অ্যাটিটিউড কী রয়েছে, একটি শিশু কীভাবে শিখছে, তার অ্যাটিটিউড কী, তার মনোভাব কী। তারপরে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, একটি শিশু তার ইন্ডিভিজুয়ালি কী বিহেভিয়ার করে শিখছে, এগুলি হচ্ছে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। তারপরে হচ্ছে ইনসিডেন্টস হতে পারে। ইনসিডেন্টস কি? একটি শিশু একটি ক্রিয়াকে কীভাবে সে এগুলি সমতুলন করছে, কীভাবে এগুলি শিখছে। এবং প্রিভিলেন্স হতে পারে। প্রিভিলেন্সের উপরে আপনি ইউজ করতে পারেন যেমন শব্দ রয়েছে যে একটি শিশু কীভাবে শিখছে, আন্ডারস্ট্যান্ডিং করছে, এগুলি বলতে পারে। এবং রেটস হতে পারে, তার শেখার রেটসটা কীভাবে হচ্ছে, এগুলি হতে পারে। এগুলি আমরা দেখে নেব। এগুলি এখানে সময় নিচ্ছি। আমরা দেখেছিলাম যে অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন পর ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট কী হতে পারে। ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট আমরা দেখেছিলাম একজন চাইল্ডের অ্যাটিটিউডস হতে পারে, তারপরে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার্স হতে পারে, তারপর আমরা দেখেছি ইনসিডেন্টস অ্যান্ড প্রিভিলেন্স হতে পারে, রেটস হতে পারে। আরও পয়েন্ট আমরা বলতে পারি পার্টিসিপেন্টসের রেটস হতে পারে, পার্টিসিপেশন রেটস হতে পারে। এগুলি হচ্ছে ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের ইন্ডিকেটর এগুলি হচ্ছে অ্যাটিটিউডস, তারপরে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার হতে পারে, ইনসিডেন্টস প্রিভিলেন্স হতে পারে, রেটস হতে পারে, পার্টিসিপেশন রেটস হতে পারে। এগুলি হচ্ছে আমাদের ইন্ডিকেটর অফ অ্যাসেসমেন্ট। তারপর আমরা দেখব
অথেন্টিক অ্যান্ড মিনিংফুল লার্নিং অফ ইবিএস, অর্থাৎ ইবিএসের পয়েন্টটি দেখে নিন আপনারা। অথেন্টিক অ্যান্ড মিনিংফুল লার্নিং অফ ইবিএস, ইবিএসের অথেন্টিক অ্যান্ড মিনিংফুল লার্নিং কীভাবে হয়ে থাকে, অর্থাৎ অথেন্টিক অ্যান্ড মিনিংফুল লার্নিং ইবিএসের মধ্যে কীভাবে হয়, কয়েকটি আমরা পয়েন্ট দেখবো যেগুলি কি পয়েন্ট মনে করতে পারেন, এগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে এবং কিভাবে আসে তা আমরা আলোচনা করব। আমরা দেখে নেই, যেমন নাম্বার 1 হচ্ছে ক্লাসরুম ডিসকাশন। নাম্বার 1 হচ্ছে ক্লাসরুম ডিসকাশন, যার দ্বারা মিনিংফুল লার্নিং হবে, মিনিংফুল লার্নিং হবে ইভিএসের অফ ইভিএস, অর্থাৎ ইভিএসের মিনিংফুল লার্নিং হবে, মিনিংফুল লার্নিং অফ ইভিএস হবে। নাম্বার 1 হচ্ছে ক্লাসরুম ডিসকাশন, বলতে পারেন ক্লাসরুম ডিসকাশন। নাম্বার 2 হচ্ছে নেরেটিভস, নেরেটিভস হবে। তারপরে বলতে পারেন স্টোরি টেলিং হবে, স্টোরি টেলিং হবে। তারপর হতে পারে রোল প্লে হতে পারে, তারপর হতে পারে ফিল্ড ভিজিট, হতে পারে। তারপর বলতে পারেন প্রজেক্ট ওয়ার্ক হতে পারে, তারপরে স্লোগান মেকিং হতে পারে, পোস্টার মেকিং হতে পারে। এগুলি হচ্ছে মিনিংফুল লার্নিং অফ ইবিএস। একটি ক্লাসরুমের মধ্যে কীভাবে ইবিএসকে মিনিংফুল লার্নিং হিসাবে মিনিংফুল লার্নিং করে তোলা যেতে পারে, অর্থাৎ এই পয়েন্টসগুলির দ্বারা, এই যে আমরা পয়েন্টসগুলি দিয়েছি, এই পয়েন্টসগুলির দ্বারা মিনিংফুল লার্নিং অফ ইবিএস হতে পারে। আমরা আবারও দেখি কী হতে পারে। ক্লাসরুম ডিসকাশন, নাম্বার 1 ক্লাসরুম ডিসকাশনের দ্বারা ইবিএসের মিনিংফুল লার্নিং হবে। তারপরে নেরেটিভস হবে, স্টোরি টেলিংস হবে। রোল প্লে বলতে কি বোঝেন আপনারা? রোল প্লে যেমন কোনো একজন মানুষের জায়গায় গিয়ে, যেমন আমরা 15 আগস্টে অথবা 26 জানুয়ারিতে আমরা দেখে থাকি অনেক সময় কী করে, অনেকজন স্কুলের স্টুডেন্টস কী করে নেতাজির রোল প্লে করে, তারপরে মহাত্মা গান্ধী রোল প্লে করে, এগুলি হচ্ছে রোল প্লে। অথবা স্টেজে গিয়ে বলতে পারেন কোনো একটি বিষয়কে ড্রামাটাইজেশন করা, অর্থাৎ কোনো একটি বিষয়বস্তুকে প্র্যাকটিক্যাল ড্রামার দ্বারা উপস্থাপন করাকে বলা হয় রোল প্লে। তারপর হচ্ছে ফিল্ড ভিজিট কি, অর্থাৎ আমরা দেখে থাকি যে অনেক সময় স্টুডেন্টসকে কি আউটডোরের মধ্যে ফিল্ড ভিজিটে নিয়ে যাওয়া হয়, পিকনিকের মধ্যে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ বিভিন্ন প্লেস, মানে হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, মনুমেন্টস রয়েছে, এগুলি দেখতে নিয়ে যাওয়া হয়, তা হচ্ছে ফিল্ড ভিজিট। অথবা মনে করেন একটি শিশুকে আপনি কী করছেন, ফরেস্ট নিয়ে পড়াচ্ছেন, তখন ফরেস্টের এই চ্যাপ্টারটি যখন পড়াবেন, তখন আপনি যখন একটি শিশুকে ফরেস্টে প্র্যাকটিক্যাল নিয়ে যাবেন এবং দেখিয়ে দিবেন যে হচ্ছে ওই গাছটি, এই হচ্ছে তাল গাছ, এই হচ্ছে আম গাছ, এই হচ্ছে বট গাছ, তখন শিশুটির প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডজাস্ট করে শিখবে এবং তার লার্নিংটা মিনিংফুল লার্নিং হবে। তারপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক আমরা দেখে থাকি অনেক সময় কী করা হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়, অনেক সময় টিএলএম তৈরি করার জন্য দেওয়া হয়। এগুলির দ্বারা একটি শিশুর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সে কী করবে, ইউজ করবে এবং সে একটি বিষয়বস্তুকে উপস্থাপন করবে, তার দ্বারা তার মিনিংফুল লার্নিং হবে। তারপরে স্লোগান রাইটিং করতে হলে তার ব্রেন স্টর্মিং করতে হবে। আমরা জানি এফ ওসবর্ন দিয়েছিলেন ব্রেন স্টর্মিংয়ের দ্বারা স্লোগান লেখা হয়। তারপরে হচ্ছে পোস্টার মেকিং সেম, যেমন জল বাঁচাও জল জীবন, এগুলি বলে পোস্টার যদি আপনারা তৈরি করেন বিশ্ব জল দিবসের উপরে, পরিবেশ দিবসের উপরে, তখন একজন শিশু, একটি চাইল্ড যখন পোস্টার মেকিং করবে, তখন তার ইভিএসের মিনিংফুল লার্নিং হতে পারে। তো বলতে পারেন কি প্রজেক্ট ওয়ার্ক, স্লোগান। তারপরে হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটি হতে পারে, আরেকটি পয়েন্ট হতে পারে।
হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটির দ্বারা একটি শিশুর মিনিংফুল লার্নিং হতে পারে। অর্থাৎ মিনিংফুল লার্নিং অফ ইভিএস হচ্ছে এগুলি আপনারা লিখে নেবেন এবং এগুলি নোটস করে শিখে নেবেন। এক্সামের মধ্যে কীভাবে আসে, এক্সামের মধ্যে আপনাকে মিনিংফুল লার্নিং অফ ইভিএস দিয়ে কয়েকটি অপশন দিয়ে দেবে নিচের মধ্যে, 4টি অপশনের মধ্যে থেকে এই যেগুলি রয়েছে এগুলি থেকে যেগুলি একটি আপনাকে দিয়ে দেবে, আপনাকে অপশন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আলটিমেট কথা হচ্ছে যে কোয়েশনের মধ্যে যখন আপনি এক্সামে গিয়ে কোয়েশন এলিমিনেট করবেন, বোঝার চেষ্টা করবেন এবং কোয়েশনের আনসারিং করতে যাবেন, তখন যে কোয়েশনের মধ্যে শিশুটি অর্থাৎ মানে চাইল্ডটি, যে স্কুলের স্টুডেন্টটি রয়েছে, স্টুডেন্টটি যে কোয়েশনের আনসারের মধ্যে দেখা যাবে যে বেশি এঙ্গেজ রয়েছে, অর্থাৎ সে নিজে নিজে করে শিখছে অথবা সে নিজের ইনভলভমেন্ট রয়েছে, শিশুটির ইনভলভমেন্ট রয়েছে, এই শিশুটির ইনভলভমেন্ট যে অপশনের মধ্যে থাকবে এই অপশনটা হবে কারেক্ট আনসার, এটি হবে আনসার। এগুলি হচ্ছে মিনিংফুল লার্নিং অফ ইভিএস, অর্থাৎ অথেন্টিক অ্যান্ড মিনিংফুল লার্নিং অফ ইভিএস এর এগুলি হচ্ছে আমার অপশন। তারপরে আমরা দেখব মোস্ট এফেক্টিভ রিসোর্স অফ ইভিএস। ইভিএস এর রিসোর্স কী হতে পারে? রিসোর্স অফ ইভিএস কী হতে পারে? ওয়ান শট মিনস হচ্ছে যেগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট ওগুলি উপস্থাপন করা। ওয়ান শট মিনস নয় যে এলোভেরেটলি ক্লাস করা। অর্থাৎ নেক্সট সেশন থেকে আমি চেষ্টা করব যখন 2025 সেশন আসবে অ্যাপ্লাইয়ের পর থেকে আমি শুরু করব যাতে প্রত্যেকটি টপিককে ইভিএস, পেডাগজি, তারপর প্রত্যেকটি টপিককে পেডাগজিগুলিকে পার্ট করে ছোটো ছোটো ক্লাসের দ্বারা উপস্থাপন করা। তো আপনি যদি নতুন এসে থাকেন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, ফ্রিকুয়েন্টলি ক্লাস আপলোড করা হবে, ক্লাস নেওয়া হবে, আপনি পেয়ে যাবেন, সবসময় নোটিফিকেশন পাবেন এবং এগুলি ক্লাস আপনি অ্যাটেন্ড করতে পারেন। নেক্সট সেশন থেকে প্রত্যেকটি সাবজেক্টকে টপিক ওয়াইজ ছোটো ছোটো টপিকে ডিভাইড করে এবং ডেইলি ক্লাসের মধ্যে আলোচনা করে তারপর ক্লাসের সাথে সাথে কী করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার একসাথে অ্যানালাইজ করে আমরা ক্লাস সলভ করব। এখন যেহেতু ওয়ান শট দিচ্ছি, অর্থাৎ ইভিএসের মধ্যে যেগুলি এক্সামের মধ্যে আসে পেডাগজি থেকে, এই পয়েন্টগুলো জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে এক্সাম গিয়ে আপনি অ্যাটেন্ড করতে পারেন। তো এগুলি হচ্ছে এখন আমরা দেখব মোস্ট এফেক্টিভ রিসোর্স অফ ইভিএস। ইভিএসের রিসোর্স কী হতে পারে? রিসোর্স অফ ইভিএস, রিসোর্স অফ ইভিএস কী হতে পারে আমরা দেখে নিই। রিসোর্স অফ ইভিএস হতে পারে 3-4টি রয়েছে, যেমন ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তারপরে মেম্বার্স অফ কমিউনিটি হতে পারে, মেম্বার্স অফ কমিউনিটি, হতে পারে, তারপর হতে পারে নিউজ পেপার হতে পারে, তারপরে বলতে পারেন কমিউনিটি রিসোর্স হতে পারে। কমিউনিটি রিসোর্স আর বলবো না, এই জায়গার মধ্যে চলে এসেছে। অর্থাৎ এই 3টি হচ্ছে মোস্ট এফেক্টিভ রিসোর্স অফ ইভিএস। ইভিএসের এই 3টি মোস্ট এফেক্টিভ রিসোর্স হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, তারপর হচ্ছে মেম্বার্স অফ কমিউনিটি, তারপর হচ্ছে নিউজ পেপার। এগুলি আপনারা লিখে নেবেন। তারপর আমরা দেখে নিই পোর্টফোলিও কী, অ্যানেকডোটাল রেকর্ড কী, এগুলি নিয়ে আলোচনা করার পর আমরা দেখব ইভিএস পেডাগজি ফ্রম এনসিইআরটি থেকে কয়েকটি পয়েন্ট দেখে নিব, তারপরে আমাদের ক্লাস ক্লোজ আপ হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা দেখি কি পোর্টফোলিও কী। পোর্টফোলিও হচ্ছে একটি শিশুর, অর্থাৎ একটি শিশুর আপনি বলতে পারেন কালেকশন অফ এ চাইল্ডস ওয়ার্ক, কালেকশন অফ এ চিলড্রেন অথবা একটি স্টুডেন্ট ওয়ার্ক ওভার এ পিরিয়ড অফ টাইম। অর্থাৎ একটি পিরিয়ড অফ টাইমের মধ্যে একটি শিশু কী কাজ করেছে এই কাজকে কালেকশন করাকে বলা হয় পোর্টফোলিও। কালেকশন করা যে ফাইলের মধ্যে রাখা হয় ও ফাইলকে বলা হয় পোর্টফোলিও। আর পোর্টফোলিও একজন শিক্ষকও কালেকশন করতে পারেন, একজন প্যারেন্টস হিসেবে কালেকশন করতে পারেন, এল্ডার্সরা কালেকশন করতে পারে এবং শিশু নিজেও সে কালেকশন করতে পারে। তারপর হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। অ্যানেকডোটাল রেকর্ড কি? অ্যানেকডোটাল রেকর্ড হচ্ছে স্পেসিফিক একটি ফিল্ডকে অবজার্ভ করার পর, অর্থাৎ একটি শিশুকে একটি কাজ দেওয়া হলো, অর্থাৎ মনে করেন একটি শিশুকে তার গ্রুপের সাথে পিরদের সাথে ডিসকাশন করে একটি লেসনকে শেখার জন্য দেওয়া হলো, তখন শিশুটিকে কী করছে, কিভাবে ডিসকাশন করে, কিভাবে শিখছে, এই যে স্পেসিফিক একটি ফিল্ডের মধ্যে যখন অবজার্ভ করে রেকর্ড করা হয় এলাবোরেটলি, অর্থাৎ বিস্তারিতভাবে একটি শিশুর কি রেকর্ড করা হয় যখন কোনো একটা স্পেসিফিক ফিল্ডকে অবজার্ভ করে। মনে করেন একটি শিশুকে খেলতে দেওয়া হলো, সে কীভাবে খেলছে, খেলার সময় কীভাবে সে ইন্টারাকশন করছে, কীভাবে সমাজের সাথে ইন্টারাকশন করছে, তার ফিল্ডের সাথে ইন্টারাকশন করছে, এগুলি জানার জন্য স্পেসিফিক অবজারভেশন করার পর যে এলাবোরেট ডিটেলস লেখা হয় তাকে বলা হয় অ্যানেকডোটাল রেকর্ড। তারপর হচ্ছে রুব্রিক্স। রুব্রিক্স হচ্ছে একটি রেটিং, মনে করতে পারেন রেটিং স্কেল বলতে পারেন, রেটিং টুল বলতে পারেন, অথবা অ্যাসেসমেন্টাল টুল রয়েছে যে অ্যাসেসমেন্ট করার পর অ্যাসেসমেন্টকে আরও স্পষ্ট করে তুলে ধরার জন্য রুব্রিক্স ইউজ করা হয়। রুব্রিক্স এগুলি আপনার এক্সামের মধ্যে আসে, মনে রাখবেন। তারপরে হচ্ছে চেকলিস্ট। চেকলিস্ট কি?
চেকলিস্ট হচ্ছে আপনার যে কাজ করবেন বা আমি যে কাজ করব, আমি যে প্ল্যান তৈরি করলাম, মনে করেন ডেইলি যে রুটিন আমরা তৈরি করে থাকি, এই ডেইলি রুটিনকে চেকলিস্ট বলা হয়। যে আমি যে কাজটি করব, এই কাজটি আমি স্টেপ বাই স্টেপ একটি সাজিয়ে লিখলাম। এই কাজটি কী করলাম, যে আমি আজকে যাতে না বলতে পারি কোন সময় কোন জায়গায় কাজটি করব, অথবা আমরা বলতে পারি যে কাজটি কিভাবে হবে, এগুলি যে আমরা লিখে থাকি, এগুলি হচ্ছে চেকলিস্ট। অর্থাৎ আমরা চেক করার জন্য যাতে আজকের দিনটা আমার দিনের মধ্যে এই কাজটি আমার থেকে মিস না হয়, এই জন্য আমরা কী করে থাকি, এগুলি লিস্ট তৈরি করে থাকি, এগুলি হচ্ছে চেকলিস্ট। তারপর হচ্ছে যেমন আপনি একজন শিক্ষক হিসাবে কীভাবে চেকলিস্ট তৈরি করবেন, যে আজকে গিয়ে স্কুলে কী কী পড়াবেন, কখন কী পড়াবেন, কোন ছাত্রকে আপনি কোন রেমেডি দিবেন, কিভাবে আপনি ডায়াগনস্টিক করবেন, কিভাবে আপনি লেসন প্ল্যান উপস্থাপন করবেন, কিভাবে আপনি চ্যাপ্টারটি উপস্থাপন করবেন, তা সব চেকলিস্টের মধ্যে চলে আসবে। তারপরে হচ্ছে অবজারভেশন শিট। অবজারভেশন শিট কি? অবজারভেশন শিট হচ্ছে যে আপনি কোনো একটি কাজ গ্যাদার করলেন, ইনফরমেশন গ্যাদার করলেন, ইনফরমেশন গ্যাদার করার পর কোন ইনফরমেশনটা প্রথমে আসবে, তারপর কোনটি আসবে, তারপর কোনটি আসবে, এই যে সিস্টেমেটিক ওয়েতে সাজানোর পর যে একটি ফাইল তৈরি হয় তাকে বলা হয় অবজারভেশন শিট। তারপরে রেটিং স্কেল তো একদম ইজি, আমরা জানি রেটিং স্কেল কি। একটি শিশুকে অবজারভেশন করার পর তাকে যে রেট দেওয়া হয়, গ্রেড দেওয়া হয়, তাকে যে মার্কস দেওয়া হয়, তাকে বলা হয় রেটিং স্কেল। আপনারা বলতে পারেন ইংলিশ মিডিয়াম স্কুল বা বিভিন্ন স্কুলের মধ্যে মার্কশিট রেটিং স্কেল হতে পারে। মার্কশিটের মধ্যে কী করা হয়, তাকে রেট দেওয়া হয়, এ গ্রেড, বি গ্রেড, এ প্লাস, বি প্লাস, এগুলি দেওয়া হয়, এগুলি হচ্ছে রেটিং স্কেল, এগুলি হচ্ছে রেটিং স্কেল। তারপরে আমরা দেখে নিই ইভিএস পেডাগজি ফ্রম এনসিইআরটি। এনসিইআরটি কী বলেছে? এনসিইআরটি একজন শিক্ষক হিসাবে বলেছে যে আপনি কি করবেন, আপনি একটি শিশুকে ক্লাসিফিকেশন স্কিলস কীভাবে শেখাবেন। ক্লাসিফিকেশন স্কিলস একটি শিশুকে শেখাবেন যাতে সে বর্গীকরণ করে, অর্থাৎ ক্লাসিফাইড করে বিভিন্ন অ্যানিমেলস, বিভিন্ন বস্তু, বিভিন্ন থিংস দেবেন, যেগুলি দিয়ে সে ক্লাসিফাই করে করে ক্লাসিফিকেশন স্কিল তার ডেভেলপমেন্ট করবে। তারপরে এনসিইআরটি বলেছে একটি শিশুকে আপনি কি করবেন, অ্যাক্টিভলি এঙ্গেজ হওয়ার জন্য তাকে নেচারকে অবজার্ভ করতে দেবেন যাতে সে অ্যাক্টিভলি এঙ্গেজ হতে পারে। তারপরে এনসিইআরটি বলেছে তার সারাউন্ডিং থেকে তাতে ইনফরমেশন কালেক্ট করার জন্য মোটিভেটেড করবেন যাতে সে ইনফরমেশন কালেক্ট করে ভেরিয়াস ফিল্ডের মধ্যে বিভিন্ন ইনফরমেশন থেকে সে লার্নিং করতে পারে, নলেজ গেদার করতে পারে। তারপরে এনসিইআরটি বলেছে যে অ্যাজ এ শিক্ষক হিসাবে আপনি ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন এবং একটি শিশুকে সবসময় এঙ্গেজ রাখবেন এবং তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে যুক্ত করে এক্সাম্পল দেবেন। তারপরে মনে করেন আপনি নেচার নিয়ে কি করবেন, একটি শিশুকে বলবেন যে তুমি একটি গাছকে অ্যাডাপশন করো, গাছকে জল দাও, গাছকে কী করো, দেখাশোনা করো, তখন একটি শিশুর নেচারের সাথে ইন্টারাকশন হবে, নেচারের সাথে তার বন্ধুত্ব সুলভ গড়ে উঠবে এবং সে নেচার নিয়ে তার অনেক কিছু নলেজ গেদার করবে। তারপরে ক্লাসরুমের মধ্যে ডিসক্রিমিনেশন হবে না, ক্লাসরুমের মধ্যে জেন্ডার বায়াস হতে পারে না। আপনি ক্লাসরুমের মধ্যে ডিসক্রিমিনেশন, জেন্ডার বায়াস দূর করার জন্য ডিসকাশন করতে পারেন, রোল প্লে করতে পারেন। একটি শিশুর কনফিডেন্সের অভাব হলে আপনি রোল প্লে করে একটি শিশুর কনফিডেন্স বর্ধিত করতে পারেন। একটি শিশু যদি শেম ফিল করে তাহলে ওই শিশুর সাথে কোয়েশ্চেনিং করে তার যেগুলি ব্যাকগ্রাউন্ড রয়েছে তা দূর করতে পারেন, তার যা কনফিউজ রয়েছে দূর করতে পারেন। তারপরে একটি শিশুর কি ব্যাকগ্রাউন্ড নিয়ে, একটি শিশুর রিলিজিয়াস নিয়ে, কালচার নিয়ে এবং অন্যান্য যে ইকোনমিক সাইড রয়েছে তা নিয়ে একজন শিক্ষক ক্লাসে আলোচনা করবেন না। যদিও একটি শিশু আঘাত পায় তাহলে ডিসকাশনের দ্বারা এগুলি দূর করবেন। এগুলি এনসিইআরটি বলেছে। অর্থাৎ আমরা এনসিইআরটি থেকে অনেকটা পয়েন্ট দেখেছি এবং এই পয়েন্টগুলি এক্সামের মধ্যে আসে। আজকের জন্য এই ক্লাসটি এত ইম্পর্টেন্ট হতে চলেছে, এত ইম্পর্টেন্ট হয়েছে আপনাদের জন্য যে এই ক্লাসের মধ্যে যা আলোচনা করেছি তার থেকে ইভিএসের মধ্যে 15 মার্কস আসবে। এই 15 টপিক আলোচনা করেছি। এই 15 টপিক যে টপিকগুলি বলেছি 11th ক্লাসের মধ্যে রয়েছে, গিয়ে দেখে নেবেন। 11 ক্লাসের মধ্যে সিডিবি ক্লাসে রয়েছে। আবার এই ক্লাসের মধ্যে আমরা 15 থেকে মোর দেন 16 টপিক কভার করেছি। এই 16-15 টপিক থেকে ইভিএস এক্সামের মধ্যে 15টি পেডাগজির কোয়েশন আসে। আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কেননা ওয়ান শর্ট ক্লাস হয়েছে তাই একটু শর্টলি আলোচনা করেছি যাতে বিস্তারিত করার সময় নেই, বিস্তারিত করলে অনেক লম্বা হয়ে যাবে এবং নেক্সট সেশন থেকে এই পয়েন্টগুলি প্রত্যেকটিকে একটি একটি করে আলাদা আলাদা করে আলোচনা করব এবং আপনাদের বুঝে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও যখন আপলোড করব, ক্লাস আপলোড করব, আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি আপনার ডাউট থাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট অনুসারে নেক্সট ক্লাস আপলোড করব। এবং ক্লাসের মধ্যে আমরা 2011-এ সিটেট শুরু হয়েছিল, 2011 থেকে নিয়ে 2023 অবধি পর্যন্ত একটি অথবা দুইটি ক্লাসের দ্বারা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করব এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের মধ্যে যে টপিকগুলি এসেছিল এই টপিকগুলি নিয়ে এলাবোরেট আলোচনা করব। এই টপিক কীভাবে হতে পারে, মনে করেন এলিফেন্ট নিয়ে এসেছে, এলিফেন্ট নিয়ে কী প্রশ্ন হতে পারে, খেজুরি টি নিয়ে এসেছে, খেজুরি টির মধ্যে কী প্রশ্ন হতে পারে, টাইগার নিয়ে এসেছে, অ্যানিমেল নিয়ে এসেছে পয়েন্টটি। তাহলে এই পয়েন্টের উপরে আমরা ডিসকাশন করব, আলোচনা করব এবং ইভিএসের মধ্যে ইভিএসের জন্য আরও 1-2টি ক্লাস উপস্থাপন করব যাতে 15টি মার্কস কভার হয়ে যাবে এই পেডাগজি ক্লাস থেকে এবং বাকি যে 15 মার্কস রয়েছে তা কভার হবে নেক্সট 2টি ক্লাস আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।